মঞ্চে আসছে আমাদের আজকের প্রথম প্রতিযোগী ঢাকা থেকে মুরাদুস সালেহিন। মুরাদ, আজকে তুমি টপ 5 এর মধ্য থেকে সেরা 3 জন বিজয়ীর একজন হওয়ার প্রতিযোগিতা করতে এসেছো এবং আমরা দেখেছি ইতোমধ্যে তুমি বিগত সবগুলো ধাপেই নিজের মতো করে একটু সৃজনশীল, একটু বৈচিত্র্যময় কিছু না কিছু উপস্থাপন করার চেষ্টা করেছো। তোমাকে আজকেও দেখে মনে হচ্ছে তুমি একেবারে ভিন্ন একটা প্রস্তুতি নিয়ে এসেছো। এবং যদি আমি বলি, এখানে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের একটা মানচিত্র রয়েছে, বাংলাদেশ লেখা রয়েছে এবং দেখে মনে হচ্ছে সুন্দরবন বাংলাদেশের জাতীয় পশু, ফুল, মাছ, একেবারে চিরায়ত যে রূপটি সেটিকে তুমি ফুটিয়ে তোলার চেষ্টা করছো। চরিত্রটি কি? আজকে আমি এখানে মূলত বাংলাদেশকেই উপস্থাপন করছি। বাহ, চমৎকার। একই সাথে উপস্থাপন করছি পূর্বে বাংলাদেশের অবস্থা এবং বর্তমান বাংলাদেশের অবস্থা। বাহ, বেশ। আমার মনে হচ্ছে আমরা ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছি আজকে মুরাদুস সালেহিনের অভিনয় দেখার জন্য। দেখা যাক কেমন হয় তোমার পরিবেশনা। তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আমি বাংলাদেশ, রাষ্ট্রভাষা আমার বাংলা। 1,47,570 বর্গ কিলোমিটার ভূখণ্ড জুড়ে আমার 17 কোটি সন্তান। নেই তাদের মধ্যে কোনো ভেদাভেদ, কে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান কিংবা পাহাড়ি, তারা সকলে এক। আমার সন্তান বাংলাদেশে। হাজার বছরের আমার স্বর্ণালী ইতিহাস, পাল, সেন, মৌর্য, মুসলিম শাসন, মুঘল সুলতান। পলাশির প্রান্তরে অস্ত যায় আমার স্বাধীনতার সূর্য। দীর্ঘ 200 বছরের পরাধীনতা। সাল 1947-এ ভেবেছিলাম এবার বুঝি পাবো এক স্বাধীন দেশ, কিন্তু হায়, পাকিস্তানের নোংরা রাজনীতির বেড়াজালে আমরা পুনরায় হারালাম আমাদের সত্তা। কিন্তু বাঙালি জাতিকে দাবাবে এ সাধ্য কার? 1947-এ পারে নাই, 52-তে পারে নাই, 69-এ পারে নাই, 70-এ পারে নাই, 71-এ পারে নাই, 90-এ পারে নাই, সর্বশেষ 2024-এও পারে নাই। 9 মাস ব্যাপী এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন হলো এই দেশ, সোনার বাংলা, বাংলাদেশ। সোনার বাংলা, বাংলাদেশ। সুজলা সুফলা, শস্য শ্যামলা, সংস্কৃতিতে উজ্জীবিত ছিল এই দেশ, কিন্তু হায়, এখন সবই তা অবাস্তব। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ আমি বাংলাদেশ। আমি সেই অভাগা দেশ, আমি সেই অভাগা দেশ যে এক সময় যে অঞ্চলের নাম ছিল সোনার পাখি হিসেবে, সেখানে এখন মানুষ, পশু, পাখি সবাই মরছে দারিদ্র্যে, দুর্নীতিতে, ব্যভিচারে, অবিচারে, অবিচারে। এখন আমার অঞ্চলের মানুষ আপন করে নিয়েছে বহির্বিশ্বের সংস্কৃতি, ভুলে গিয়েছে নিজের শিকড়। আগে যেখানে আমার নাম স্মরণে আসলে মানুষের মাথায় আসতো 100 জলা সুফলা নদী বেষ্টিত উন্নত সভ্যতার কথা, সেখানে এখন মানুষের মাথায় আসে ধ্বংসলীলা, দুর্নীতি, দূষণ, ব্যভিচার, অবিচার। এই কি আমার প্রতিদান বাঙালি, আমার সন্তানরা? এই কি আমার প্রতিদান? তোমরা দেখতে চাও আমার বর্তমান অবস্থা, আমার বর্তমান দশা? দেখো, আমি ধ্বংস হচ্ছি,
ধ্বংস হচ্ছে পাশ্চাত্য সংস্কৃতির প্রকোপে, ধ্বংস হচ্ছে আমার সংস্কৃতি, ধ্বংস হচ্ছে আমার দেশের মানুষের মানসিকতা, মানবিকতা, সব আমার ঐতিহ্য। তোমরা শুনতে পাচ্ছ? আমার দেশের মানুষরা আগে আনন্দের সাথে উৎসব পালন করছে। আসলে আগে ঈদ হোক, বড়দিন হোক, বুদ্ধ পূর্ণিমা হোক, পহেলা বৈশাখ হোক, চৈত্র সংক্রান্তি হোক, সকলে কত একসাথে আনন্দ করত, মেতে উঠতো সকলে উৎসবে। বাচ্চাদেরকে পুরস্কার দেওয়া হতো, উপহার দেওয়া হতো, পালা হতো, মেলা হতো, যাত্রা হতো। আগে কি সুন্দর দিন কাটাইতাম, হায় রে, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এই সংস্কৃতি তো আমার শক্তি। আচ্ছা, এখন কি আগের মতো পালা হয়, যাত্রা হয়, গ্রামে গ্রামে মেলা বসে, গম্ভীরা, জারি সারি? আমার লোকগাথা তো আরো সমৃদ্ধ। গাড়িয়াল ভাইয়ের গান, ওহ কি গাড়িয়াল ভাই, কিংবা পদ্মার পারে আমার আরেক সন্তানের বৈঠা হাতে গান, সর্বনাশা পদ্মা নদী। সন্ধ্যাবেলায় গ্রামের উঠোনে পুঁথিয়াসুরের কথা মনে আছে? আরে শুনেন শুনেন বঙ্গজনে করেন মনোনিবেশ, আমি তোমার পুণ্যভূমি সোনার বাংলাদেশ। উত্তরে হিমালয় পর্বত, দক্ষিণে সাগর, মধ্যখানে পূর্ণভূমি এক সোনার আকর। আহা আহা, ভাবলেও, স্মৃতিগুলো চরণ করলেও গা শিউরে ওঠে। কারণ আমি তো এখন দেখি না, আমি এসব শুনতে পারি না, অনুভব করতে পারি না। এ বাংলার সংস্কৃতি আমার শক্তি, এ বাংলার সংস্কৃতি আমার শক্তি। আমার সন্তানরা, এখানে যারা উপস্থিত আছো, আমাকে কথা দাও, আমাকে কথা দাও, আবার আমার সেই আগের সংস্কৃতি ফিরিয়ে দিবে, আমাকে কথা দাও। এ বাংলার বুকে আবার ধ্বনিত হবে জারি সারি বাউল ভাটিয়ালি ভাওয়াইয়া গান। আমাকে কথা দাও, আমাকে কথা দাও, আমাকে কথা দাও। তোমার এবারকার পরিবেশনটা আমাদেরকে বলো, কি পরিবেশন করছো আমাদের জন্য? এবার আমি মূলত 1974 সালে মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন দুর্ভিক্ষ উপস্থাপন করার চেষ্টা করছি। রক্ত 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 রক্ত, চারিদিকে রক্ত রক্ত। ভাই মারিয়েন না, মোকার মারিয়েন না ভাই, মোকার মারিয়েন না, মোকার মারিয়েন না। মুই চুরি করং নাই ভাই, মুই চুরি করং নাই। মোর মা 3 দিন ধরে বাড়িতে পড়ি আছে, কিছু নাই খাবার। ওই 3 দিন ধরে মুখ বাঁধি থইছেন আপনারা, খিদা লাগে তাই ভাত খাই, ভাত একটু খাইছি। 15 দিন ধরে কিছু পেটে পড়ে নাই, কিছু না, ময়লা আবর্জনা
ময়লা আবর্জনা পড়ে আছি। আর কতদিন বলেন বাঁচা যায়? আর কতদিন বাঁচা যায়? না ভাই, মারিয়েন না ভাই, না মারিয়েন না ভাই, আমি মারিয়েন না। গত শুক্রবার জুম্মাবাদ আমার আমার ছোট ভাইটা 1 মাস বয়সী মা বেঁচে দিছে পেটের দায়ে। খাবার তো নাই, মানুষ বাঁচে কি লাভ? ওর মায়ের পরনে একনা কোনা সেরা শাড়ি ছাড়া আর কিচ্ছু নাই। সত্যি মিলি কবার নাকছুম, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। 4 দিন আগে ওই বাড়িতে দেখো মোর বোন কোনার লাশ পড়ে আছে। শকুন গুলা চারিদিক দিয়ে আসছে, কবলে কবলে খাবার নাকছে, কবলায় খাবার নাকছে, গন্ধ। সে দৃশ্য দেখা যায় না, দেখা যায় না। আল্লাহ আল্লাহ, দেখা যায় না। সালিন, তুমি একটু আগে আমাদের সমস্ত বিচারক মণ্ডলীকে যেভাবে উপস্থাপন করলে তোমার অভিনয়ের শৈলী, প্রথমে দেখালে তুমি বাংলাদেশ, কিভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের সব কিছু দেখালে, এরপরে আবার ৭৪-এর একটা দুর্ভিক্ষের অভিনয় করলে, খুব মানে স্যাড একটা এপিসোড করলে। আর এখন যেভাবে তোমার সব সেট প্রপস এবং সাজগোজ দেখছি, কি করবে, মতলবটা কি বলো? স্যার, আজকে আমি এখন মূলত দেখাচ্ছি যে বাংলাদেশে যে চারিদিকে কুসংস্কারগুলো ছড়িয়ে আছে বেড়াজালের মতো, সেই কুসংস্কারটাকে আজকে উপস্থাপন করব। ভেরি গুড, স্টার্ট। কিরে কিরে, আমাকে চিনেছিস? আমাকে চিনেছিস? না চিনার কি আছে? না চিনবি বা কিভাবে? আমি তো এক এক সময় হাজির হই এক এক রূপে, তোমাদের মস্তিষ্কের ঘুণ পোকা হিসেবে, মনুষ্যত্ব ধ্বংস করতে, ঈমান ধ্বংস করতে। তোমাদের এত উচ্চাকাঙ্ক্ষা, নিজের উচ্চাকাঙ্ক্ষা সম্পাদনের জন্য নিজের স্ত্রী, প্রিয়তম স্ত্রী, পেটের সন্তান, রক্তের সন্তান, প্রতিবেশী, আপন ভাইকে পর্যন্ত ধ্বংস করতে, বলি দিতে কুণ্ঠা করো না। শয়তান তো তোমাদের কাছে যায় না, তোমরাই তো শয়তানের কাছে যাও তোমাদের মনস্কামনা পূর্ণ করতে। তোমরাই তো যাও। এখনো চিনোনি? এখনো চিনোনি? এখনো চিনোনি না? চিনবি বা কিভাবে? আমার তো এক এক সময় আবির্ভাব হচ্ছে এক এক ভাবে। কখনো উলা বিবি, শ্মশানচারিণী, যোগিনী, ডাকিনী, সর্বশেষ 2019 সালে করোনাকালীন সময় আমার আবির্ভাব হয়েছিল মহানায়ক হিসেবে। এই প্রথম বিজ্ঞান এবং প্রযুক্তির বিপরীতে আমি টিকতে পারিনি, কিন্তু তাতে কি আমি তোমাদের মনে যেভাবে ঘুণ পোকার মতো বসে গিয়েছি, এত সহজে তো ছাড়ছি না। আমার তো অজস্র লোকগাথা, এই লোকগাথা যে কখন ধ্বংসলীলায় পরিণত হয় মানব সমাজ তো টেরও পায় না, টেরও পায় না। আয় 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 আয়, কালো জাদু, খারাপ শক্তি উজ্জীবিত হও,
আয় আয়। এখনো চিনুনি না? এখনো চিনুনি? এখনো চিনুনি? এখনো চিনুনি? আমি তো সেই তোমাদের মনের ঈমান ধ্বংস করতে আসি, মনুষ্যত্ব ধ্বংস করতে আসি, মানবিকতা ধ্বংস করতে আসি। লোককথার নাম করে সমাজে ঢুকে সব তছনছ করে বের হয়ে যায়। চিনেছো? চিনেছো? দেখবে আমি কে? দেখবে? দেখবে? আমি কুসংস্কার। আমি কুসংস্কার, সব ধ্বংসকারী। সালেহিন, তুমি যতবার নতুন কুড়ির মঞ্চে এসেছো, অন্তত আমি তোমাকে যতবার দেখেছি, আমার মনে পড়ে যে প্রতিবারই তুমি আমাদের সবাইকে একটু একটু নড়ে চড়ে বসতে বাধ্য করেছো। তুমি কখনো সোশ্যাল মিডিয়া হয়ে যাচ্ছ, তুমি কখনো পৃথিবী হয়ে যাচ্ছ, তুমি কখনো এই যে বাংলাদেশ হয়ে যাচ্ছ। আবার আজকে যে দেখতে পাচ্ছি কুসংস্কার নিয়ে একটা অভিনয় দেখালে, তার আগে তুমি দেখাচ্ছিলে মঙ্গা বা দুর্ভিক্ষ নিয়ে একটা অভিনয়। এমন নানান বৈচিত্র্যময় বিষয় তো যেমন তুমি আনছো, সেখানে সংলাপের একটা বৈচিত্র্যময়তা থাকছে যেটা অন্য কারোর সাথে মিলছে না। সেই জায়গা থেকে আবার তোমার উপস্থাপনের মধ্যেও একটা ভিন্নতা রয়েছে। সবকিছু মিলিয়ে তোমার এই যে যাত্রাটাকে তুমি কিভাবে দেখো? আসলে আমার এই যাত্রাটাকে আমি অত্যন্ত রোমাঞ্চক একটি যাত্রা এবং অনেক কিছু শেখার একটি যাত্রা হিসেবেই দেখছি। সত্যি বলতে এটাই আমার জীবনের প্রথম টিভি রিয়েলিটি শো। এর আগে আমি সত্যি বলতে কখনো কোনো টিভিতে সেভাবে কাজ করিনি, এটাই প্রথম। এবং আমি যে এত দূর আসতে পেরেছি, এত গুণী মানুষদের সামনে উপস্থাপন করতে পারছি নিজের কোনো অভিনয় বা নিজের কোনো চিন্তা ভাবনা, যেটা আমি সকলকে দেখাতে চাচ্ছি, এটা যে আমি দেখাতে পেরেছি এত দূর এসে, এটাই আমার জন্য একটা বিশাল বড় ব্যাপার। এবারে দেখি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী কি বলছেন। প্রথমেই আসছি আমাদের সম্মানিত বিচারক সালেহিন, জি স্যার। তোমার যে বৈচিত্র্যপূর্ণ তোমার যে একটা উপস্থাপন, এটা চমৎকার ব্যাপার। তো এটা একটা নতুন ধরনের নতুন মাত্রা যোগাচ্ছে। তো আমি যেটা বলবো, আমাদের একজন কবি আছেন, নামকরা কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার লেখা কবিতার লাইনে মাঝখান থেকে একটা লাইন বলবো, তুমি যশোর দ্বারে আনিবে সত্য, অর্থাৎ তোমার যে ফেম যশের দ্বারে তোমাকে নিয়ে যাবে। বুঝতে পেরেছ? মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরা হব বরণীয়, তুমি বরণীয় হবে। এবারে আসছি আমাদের সম্মানিত বিচারক ডলি জহুর ম্যামের কাছে। বুঝতে পারছি তুমি অনেক কিছু করতে চাও, তোমার মধ্যে ক্রিয়েটিভিটি অনেক বেশি, ভালো করবে ইনশাল্লাহ সামনের দিকে। তোমার পরবর্তী সময় তোমার পারফরমেন্স আমরা অন্য জায়গায় দেখতে চাই। এবারে দেখি আমাদের সম্মানিত বিচারক আল মনসুর স্যার কি বলছেন। আচ্ছা, তুমি যে এই যে ভাবনাগুলো যেগুলো দেখালে, এই ভাবনাগুলো তুমি কি নিজে চিন্তা করে বের করেছো? জি স্যার, আসলে স্যার আমি সবসময় নিজে স্ক্রিপ্ট লিখে নিজের কোনো থিম ব্যবহার করে উপস্থাপন করতে পছন্দ করি। এছাড়াও আমার শিক্ষক আছেন, উনি আমাকে সবসময় সাহায্য করেন। বাহ, দারুণ, খুব চমৎকার। ওইটাই আমি ভাবছিলাম, যদি তুমি নিজের থেকে এই বিষয়গুলো চিন্তা করে বের করে আনো এবং এনে থাকো, তাহলে ব্যাপারটা খুবই দারুণ এবং তোমাকে আমার খুব দারুণ লাগছে। সম্মানিত বিচারক আশরাফ উদ্দিন উজ্জ্বল স্যারের কাছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে অভিনয়ের ক্ষেত্রে তুমি যদি এই চর্চা অব্যাহত রাখো, তাহলে করে বাংলাদেশের অন্যতম একজন অভিনয় শিল্পী হিসাবে তোমার খ্যাতি ছড়িয়ে পড়বে। দোয়া করি তুমি বড় অভিনেতা হও। এবার আসতেছে আমাদের সম্মানিত বিচারক শাহিদ শরীফ খান স্যারের কাছে। আমি শুধু এটা বলতে চাই, তুমি কি নাটক নিয়ে পড়াশোনা করো? এখন আমি 9-এ পড়ি, তো সেভাবে হয় না, বাট আমি সবসময় পড়াশোনা। আমার অনুরোধ থাকবে যে মানে আমরা সাধারণত যে বিষয়ে পড়াশোনা করি সেই বিষয়গুলো কাজে লাগে না। যেমন আমি মার্কেটিংয়ে মাস্টার্স, তো তোমার যেহেতু এই জায়গাটার প্রতি ঝোঁক আছে, আমার মনে হয় যে তোমাকে এটা অনেক হেল্প করবে। তুমি কোনো পড়াশোনা বা কোনো কোর্স করো, এটা তোমার জন্য আরও প্লাস হবে। সব মিলিয়ে খুব ভালো লেগেছে। তুমি যে পরিশ্রম করেছো সেটা ফুটে উঠেছে। আমি বলবো যে চালিয়ে যাও। সালেহিন, এভাবেই একের পর এক মঞ্চ জয় করতে থাকবে, সেই প্রত্যাশা থাকবে। আর নম্বর, যখনই নম্বরের প্রশ্ন আসছে তখনই ওই যে আমাদের ওখানে একটা বক্স রয়েছে, সে বক্সে সকল নম্বর জমা হচ্ছে। আমরা একটু অপেক্ষা করব, পর্বের শেষে আমরা নম্বর জানতে পারবো।